সেনাবাহিনী খুব সুন্দরভাবে নম্র ভাবে এখন কথা বলে যাচ্ছে। কিন্তু এই যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো, এইরকমটা ঘটনা যদি ঘটে, আপনি মনে করবেন না যে সেনাবাহিনী আপনার এটা চুপ থাকবে। কারণ সেনাবাহিনীর পবিত্র দায়িত্বে বাধা দিয়েছে সরাসরি, এবং আমাদের সেনাবাহিনীর অনেক সদস্য আহত হয়েছে। অ্যাকচুয়ালি সেনাবাহিনীর সাথে বিচার বিভাগের তুলনা করার মতো কোনো সুযোগ আমি মনে করি নেই। বিচার বিভাগের কাজের প্যাটার্ন, তাদের অর্গানোগ্রাম, তাদের দেন আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট, তাদের এমপ্লয়ি সেট আপ, সব কিছু হচ্ছে ডিফারেন্ট আর্মির তুলনায়। সেনাবাহিনী হচ্ছে আপনার কি বলা যায় যে একটা মোস্ট অর্গানাইজড একটা অর্গানাইজেশন, যেটার আপনার মিলিটারি অর্গানাইজেশন, যেখানে পিওরলি আপনার বিচার বিভাগ তারা সাধারণত বিচার কাজ নিয়ে থাকেন, তাদের কাজের প্যাটার্ন, আর আমাদের সেনাবাহিনী দেশ রক্ষা, সার্বভৌমত্ব রক্ষা। সো আমাদের কাজের রোলও পুরোপুরি ডিফারেন্ট। এখন এখানকার বিচার বিভাগে যেটা হয়েছে এটা ইজিলি পসিবল, কিন্তু সেনাবাহিনীতে এটা এই মুহূর্তে পসিবল না। এখন আপনি বলতে পারেন বিচার বিভাগে কেন পসিবল? আপনি মনে করেন বাংলাদেশের এই যে সংকট অবস্থা, এই সংকটে সত্যিকার অর্থে উদ্ধারটা কে করেছে? আমাদের ছাত্রদের ভূমিকাটা অবশ্যই এটা দৃষ্টান্তমূলক, অবশ্যই এটা অনেক বিরাট একটা কিছু, কিন্তু এক্সিকিউশনটা কাদের মাধ্যমে? ইটস সেনাবাহিনী, ইটস আর্মি, এটা সবাইকে মানতে হবে। আর এই সেনাবাহিনীকে কে এনকারেজ করছে? রেজা ভাই, আমি একটু আপনাকে একটু বিরক্ত করছি। আমি আপনাকে বলি, এই সেনাবাহিনী তো 2014 নির্বাচনে শেখ হাসিনার পাহারা আমি ওখানে যাচ্ছে। আসছি, আমি জানি আপনি কি আমি বলবেন। বলে দেই, আমি বলে দেই, 2018 সালে জেনারেল আজিজ বলেছিল এত সুন্দর নির্বাচন দেখিনি। 2024-এ শুধু তাই শফিউদ্দিনও। না মাহবুব ভাই, 18 সালে ওনারা 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 যে বুথের সামনে দাঁড়িয়ে এগুলো ছিল অনেক অনেক দিয়েছেন। হ্যাঁ, আগেই আপনার সেনাবাহিনীও করেছে, যখন দেখেছে বাংলাদেশের বাংলাদেশের জনগণ চ্যালেঞ্জ করেছে, তখন সেনাবাহিনী, এখানে কৃতিত্ব নেওয়ার কিছু নাই। আমার মনে হয় আই কুইট, আপনাদের স্টেটমেন্ট নেন, আমি কথা বলার সেইটা হারাই ফেলবো। যদি কারো স্টেটমেন্ট থাকে আপনি আগে নিয়ে। আচ্ছা, বলবো দেখেন মাহবুবের কোনো কথা আছে কিনা নিয়ে নেন। না ঠিক আছে, আমার স্টেটমেন্ট শেষ করার আগে জি বলুন, বলুন। I most welcome everyone's comments, but please let me finish, কারণ আমার কথা শেষ হয় নাই। তো বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর ভূমিকাটা এখানে, আমি সেনাবাহিনী কোনো প্রশংসা করতে এখানে নামি না, আমি ফ্যাক্ট বলছি। ছাত্র আন্দোলন এটা আগেও হয়েছে, সেই নুরুল হক নুরু 18-তে 16-তে অনেকবার আন্দোলন হয়েছে, সেই সময়ে সেনাবাহিনী এই ভূমিকা নেয়নি। যদি সেই সময় সেনাবাহিনী এই ভূমিকা নিত, তখন আমরা এই রেজাল্ট পেতাম। বুঝছেন সাগর ভাই, আমি যেটা মিন করতে চাই, মানে সেনাবাহিনীর এইবারের ভূমিকাটা, আমার উত্তরে ব্যারিস্টার সারা আছেন, উনি হয়তো এখন পাবেন হোয়াট আই ওয়ান্টেড টু মিন। তো মাহবুব ভাই আমার কথা আশা করি কেয়ারফুলি শুনবেন, আপনাদের সব উত্তরগুলো পেয়ে যাবেন উইথ সাম প্যাশেন্স। আমি আপনার আই সিক ইউর কাইন্ড অ্যাটেনশন। সো 2016 সালে 14 সালে যতগুলো ঘটনাগুলো দেখেছেন, ওই সময়টাতেই আপনারা এই রেজাল্টটা পেতেন যদি এই সেনাবাহিনী ওই সময় এই ভূমিকাটা রাখত। তার মানে বিষয়টা দাঁড়ালো কি, এখনকার, আমার কথাটা আমি খুব কোট আনকোট করে বলছি, এখনকার ছাত্র আন্দোলনকে আমি সর্বোচ্চ চূড়ায় আমি এই কারণে নেই না। কেন নেই না? কারণ এই ছাত্র আন্দোলন যেটা, এই বৈষম্যমূলক ছাত্র আন্দোলন, সাগর ভাই এটাকে আপনি একটু নোট করে রাখবেন, এই বৈষম্যমূলক ছাত্র আন্দোলন যেটা এই 2024 হয়েছে, এইটার চেয়ে কোনো অংশে কম না, বরং বড় আন্দোলন আরো আগে হয়েছে। বাট তারা দুর্ভাগ্যবান, নুরুল হক নুরু থেকে শুরু করে অন্যান্য যারা, তারা দুর্ভাগ্যবান। 14-তে যারা আন্দোলন করছে দুর্ভাগ্যবান, 16-তে যারা আন্দোলন করছে তারা দুর্ভাগ্যবান, 18-তে যারা করেছে তারাও দুর্ভাগ্যবান। কিন্তু যদি ওই সময়টায় সেনাবাহিনীর এক্স্যাক্টলি এই রোলটা থাকতো, আজকে তারাও হিরো হতো। আজকে আমরা যাদেরকে হিরো বানাচ্ছি তারাও অবশ্যই ভালো ভূমিকা পালন করছে, দৃষ্টান্তমূলক, বাট প্যাটার্নটা হয়তো ডিফারেন্ট। এই যে ছাত্র আন্দোলন করেছে, আমরা কি পারবো প্রাইভেট ইউনিভার্সিটিকে ইগনোর করতে? আমরা কি পারবো এই যে ব্যারিস্টার সারা আছে ওনাকে ইগনোর করতে? উনিও তো এখানে 2-4টা পোস্ট ফেসবুকে দিয়েছেন, আই এম শিওর, আমি জানি না, বাট আমি আন্দাজ করে বলতে পারি। ওই মাহবুব ভাই তো 2-4টা পোস্ট ফেসবুকে দিয়েছেন। ওই গোবিন্দ চন্দ্র, ওনার একটা স্টেটমেন্ট আমি শুনেছি, গোবিন্দ চন্দ্র তো উনি অনেক চমৎকার কথা বলেছেন। সো আপনি কাকে ইগনোর করবেন? প্রত্যেকটা মানুষ সম্পৃক্ত হয়েছে এই আন্দোলনে। বাট আগের আন্দোলনগুলোতে
সব মানুষ সম্পৃক্ত হয় নাই। এইবারে ছাত্র আন্দোলন তারা অনেক ভাগ্যবান, তাদের ভাগ্য প্রসন্ন ছিল, তারা নেতৃত্ব পেয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাডভাইস পেয়েছেন, তারা সরাসরি অনেক মানুষ তাদেরকে গাইড করেছে আপনার প্রফেসর কি বলে ওনার আসিফ নজরুল, তাদেরকে গাইড করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদেরকে গাইড করেছে প্রফেসর তানজিমউদ্দিন, তার নামটা কেউ নেয় না, আমার ডাইরেক্ট শিক্ষক ঢাকা ইউনিভার্সিটি, তানজিমউদ্দিন স্যারের নামটা এখন অনেকেই নিচ্ছে না। আমি যখন ফার্স্ট লাইভ একটা বক্তব্য দিলাম যে কেন শিক্ষকরা নামতেছে না, কেন ছাত্ররা একা, আমার ওই লাইভ ওই বক্তব্যের পরেই আপনার মনে আছে আপনার সাথে আমি একটা লাইভ করেছি এবং আমি নিজেও একটা লাইভ দিয়েছিলাম, তারপরে কিন্তু প্রফেসররা পরের দিন আমি লক্ষ্য করলাম যে তারা নেমেছে, এবং তার মধ্যে অগ্রণী ভূমিকা ছিল প্রফেসর তানজিমউদ্দিন ঢাকা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টের। যদিও তার চেহারা কোথাও আসে না, কারণ উনি আসলে ওইটু চুপচাপ থাকেন, ওই গোবিন্দচন্দ্রের মতো খুব বেশি একটা বিভিন্ন জায়গায় নাড়াচাড়া দেন না, এমনি কথা বলে যান। তো এইরকম ভাবে অনেক মানুষ সাড়া দিয়েছিল, কিন্তু 16 সালে এই রেসপন্সটা এই নুরুল হক নুরুর মতো অনেকে পায় নাই, অল্প কিছু মানুষ সাড়া দিয়েছিল, খুব সীমিত। আমার সাথে দ্বিমত করলে মাহবুব ভাই, সারা খান, আপনারা আমাকে পরে বলতে পারেন। সো আমাদের এই সময়টাতে আরো অগ্রণী ভূমিকা রেখেছে কারা? আমাদের ইয়াং অফিসাররা, সেনাবাহিনীর আপনি মনে করে দেখেন, সেনাপ্রধান যেদিন অফিসার অ্যাড্রেস করলেন, অফিসার অ্যাড্রেসে যখন অফিসারদের কথা উনি মনোযোগ দিয়ে শুনলেন, অফিসারদের কথা শোনার পরে পাবলিক রিয়াকশন, পাবলিকের মধ্যে একটা মোটিভেশন কাজ করেছিল, এনকারেজমেন্ট কাজ করেছিল, যে এই প্রথম সেই 2009 সালের পরে আপনার সেই মইনুল আহমেদের ওই ঘটনার পরে, পিলখানার ঘটনার পরে সর্বপ্রথম সেনাপ্রধান কোন অ্যাড্রেস করেছে অফিসারদেরকে, যেখানে অফিসারদের অনুভূতি জানার চেষ্টা করেছে এবং অফিসাররা মন খুলে কথা বলেছেন, কিন্তু সেনাপ্রধান কোনো অফিসারকে তিরস্কার করেননি, কোনো অফিসারকে সেই দিনের ঘটনার পরে পোস্টিংও করে দেননি। তিনি এতটুকু নীতি নৈতিকতা বজায় রেখেছিলেন, সহনশীলতার পরিচয় দিয়েছিলেন, তার প্রফেশনালিজম ছিল দৃষ্টান্তমূলক। সো এই যে সেনাপ্রধানের ভূমিকাটা, ইয়াং অফিসারদের অনুভূতি জানতে পারা, সেই অনুভূতি জানার পরে মানুষের মধ্যে আরো বেশি, অনেক রিটায়ার্ড অফিসারদের মধ্যে, রিটায়ার্ড অফিসাররা তখন ভাবতে শুরু করলো যে আমাদের সার্ভিং অফিসাররা, তারা বলতে গেলে ফায়ারের মুখে একটা সেনা অফিসার চাইলে ভাই প্রতিবাদ করতে পারে না, তার মানে একটা বন্দুকে নালার চেয়ে বেশি সে একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে থাকে। আমি সেনাবাহিনীতে চাকরি করছি, আমি জানি আপনি চাইলে ডিসিপ্লিন ভাঙতে পারবেন না, আপনি চাইলেই হুট করে মাঠে যাইতে পারবেন না, প্রতিবাদ করতে পারবেন না। একটা মানুষ চরম একটা কনফাইনমেন্টের মধ্যে থেকে, এটা নিঃসন্দেহে সবার অংশগ্রহণ ছিল, এতে কোনো সন্দেহ নাই, বরং এই নিয়ে আমাদের আরো বিতর্ক চলবে। এটা এই বিতর্ক শুরু হয়নি, এটা শুরু হবে তখন আমরা আরো বিস্তারিত বলবো। এখন আপনি মনে করেন কিনা যে সবকিছু ছাড়িয়ে সেনাবাহিনী আসলে তার নিজের অবস্থানে আছে, এই নিয়ে আর কোনো সমস্যা? কারণ আমাদের সেনাবাহিনীর মিড লেভেল, বিশেষ করে আমাদের মিড লেভেল সেনাবাহিনীর থেকে, এটা আমাদের সেনাবাহিনী দোষ না, সব সরকারি করে। ডিজিএফআই নিয়ে সবচেয়ে বেশি মানুষ কথা বলতো, এনএসআই ডিজিএফআই এর নেতৃত্বে যারা রয়েছে তারা তো এখনো পর্যন্ত আছে, তাদের প্রতি আমি আপনার পয়েন্টে আসছি। সেনাবাহিনী বিশেষ করে কি হয়, যখনই দেখবেন কেউ ওই ডিজিএফআই ডিজি হয়, সব নেতারা, সব ব্যক্তিরা তার সাথে যোগাযোগ করা শুরু করে। এনএসআই ডিজি হয়, সবাই যোগাযোগ করা শুরু করে। সেনাপ্রধান হয়, সবাই যোগাযোগ করা শুরু করে। আমরা সিভিল বেসামরিক লোকজন এইসব কর্মকর্তাদেরকে আমরা নষ্ট করি, বিভিন্ন পদে যখন বসে তখন তাদের সাথে যোগাযোগ করে তাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করি, কিন্তু আমাদের মিড লেভেল অফিসারকে সবাই রিচ করতে পারে না, যে কারণে তারা ডিসিপ্লিন লাইফে থাকে এবং তাদের মধ্যে সামরিক যে আপনার শৃঙ্খলা, সামরিক যে আপনার পেশাদারিত্ব, এটা কিন্তু পুরোপুরি বজায় থাকে। এবং আমাদের সামরিক বাহিনীর বর্তমান অবস্থাটা অ্যাকচুয়ালি ঊর্ধ্বতন পর্যায়ে বায়াসনেস কম বেশি থাকতে পারে, আমি সেটা ডিনাই করব না, কারণ একটা সরকার প্রধান সবেমাত্র তিনি শেখ হাসিনা বিদায় হয়েছেন, কিন্তু মনে রাখতে হবে তার আমলে প্রত্যেকটা ব্যক্তি জেনারেল হয়েছেন বা প্রমোশন পেয়েছেন। সো এখানে শেখ হাসিনা কি কেউ কোনো ব্যক্তিকে একদম তার গুডবুকে না থাকলে কি তাকে প্রমোশন দেওয়ার কথা? হ্যাঁ, বাট অবশ্যই এর মধ্যে অনেকে আছে যারা করছে ভালো রেজাল্ট, মেধাবী, তারাও প্রমোশন পেয়েছেন, কিন্তু তার মধ্য দিয়ে কি তার ব্লেসিং এ কাউকে তিনি বানাননি? অবশ্যই। তো এরকম অনেক জায়গায় দ্বন্দ্ব সন্দেহ থাকতে পারে, বাট সেটা একদম টপ লেভেলে। বাট একদম টপ লেভেলে কি অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার ব্যতীত আমাদের বিরাট একটা অংশ কিন্তু সেনাবাহিনীর পেশাদারিত্ব বজায় রাখছেন, আর সেটা ছিল বলেই আজকে 2024 সালে আমরা এত বড় একটা গুড রিয়াকশন বা এই দেশপ্রেম বোধ সেনাবাহিনী থেকে আমরা দেখতে পেয়েছি। যে কারণে আমি আপনার একদম প্রশ্নের উত্তরে যাই, সেনাবাহিনীকে আপনার
ওই একটা আপনি যেমন বিচার বিভাগে আপনি হুট করে যে তাদেরকে দিয়ে বাধ্য করা আপনি 7 জনকে পদত্যাগ করানো, চিফ জাস্টিসকে পদত্যাগ করানো, এটা সেনাবাহিনীতে কখনোই সম্ভব না। সেনাবাহিনীতে আপনি কোনোদিনই সেটা কল্পনা করতে পারবেন না। বরং আমাদের সেনাপ্রধান তিনি তার ইমেজ ভাবমূর্তি তাকে নিয়ে এরকম কথা আছে যে বাংলাদেশের ইতিহাসে গত 30 বছরে এইরকম কোনো সেনাপ্রধান আসেনি। 30 বছর মানে 1990 সাল থেকে শুরু করে এই 2024 সাল পর্যন্ত 30-35 বছরে এত ভালো একজন সেনাপ্রধান আমরা পাইনি। সততা সবকিছু দিক দিয়ে, অনেস্টি ডাজন্ট ইনকাম ইন টার্মস অফ মানি অনলি। আপনি তার প্রমাণ পেয়েছেন, সে শেখ হাসিনার সবচেয়ে ফার্স্ট ব্লাড রিলেটিভ, কিন্তু কই তিনি তো সেটাকে পড়া করেননি। এটা কি তার সততার দৃষ্টান্ত না? আগে এত জেনারেলরা ছিল, সেই 14 সাল থেকে এতগুলো জেনারেলরা সেনাপ্রধান ছিল, কই তারা তো কোনো ভূমিকা রাখতে পারেননি। আজকে তিনি পেরেছেন কেন? এটা অনেক বড় সততার দৃষ্টান্ত, তার প্রফেশনালিজমের সবচেয়ে বড় দৃষ্টান্ত। সো তিনি তার এই পেশাদারিত্বের কারণেই সেনাবাহিনীর সকল কর্মকর্তা তাকে ভালোবাসে। 1-2 জন একটা যে কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে ভাই 1-2টা চিটা থাকতে পারে, দুষ্ট থাকতে পারে, এই 1-2টা মানুষের জন্য ফুল অর্গানাইজেশনকে আপনি লেবেলিং করতে পারেন না। সো আমি মনে করি আমাদের সেনাবাহিনী ফুলি আন্ডার কন্ট্রোল, সেনাপ্রধানের নিয়ন্ত্রণে আছে এবং আমাদের শৃঙ্খলা ঠিক আছে। এবং তবে আমি একটা কথা আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, শেষ করতে হবে। সেনাবাহিনী বর্তমানে যে সফট পাওয়ার মানে সফট এনফোর্সমেন্ট পাওয়ার যে অ্যাপ্লাই করেছে, এটা তার দুর্বলতা না। সেনাবাহিনী মনে রাখতে হবে, সেনাবাহিনী চাইলে হার্ডলাইন এনফোর্সমেন্ট পাওয়ার অ্যাপ্লাই করতে পারে। আমি হার্ডলাইন এনফোর্সমেন্ট এবং সফট এনফোর্সমেন্ট বলতে বোঝাচ্ছি সেনাবাহিনী খুব সুন্দরভাবে নম্র ভাবে এখন কথা বলে যাচ্ছে। কিন্তু এই যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো, এইরকমটা ঘটনা যদি ঘটে আপনি মনে করবেন না যে সেনাবাহিনী আপনার এটা চুপ থাকবে, কারণ সেনাবাহিনীর পবিত্র দায়িত্বে বাধা দিয়েছে সরাসরি এবং আমাদের সেনাবাহিনীর অনেক সদস্য আহত হয়েছে। সো সেনাবাহিনী তো এখানে কোনো পক্ষ নিয়ে নামেনি। যদি পক্ষ নিয়ে নামতো তাহলে এই মুহূর্তে তো বিএনপি অনেক কিছু করে ফেলতো, তার তো আপনার অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আজকে বিএনপি সমালোচনা করার সুযোগ পাইতো না। আজকে অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে এটা নিয়ে সবাই সমালোচনা করতেছে। কেন? কারণ হচ্ছে এই জায়গায় এই ফ্রিডমটা সেনাবাহিনী দিয়েছে, যে পুরোপুরি ছেড়ে দিয়েছে যে আপনারা আপনাদের মতো পছন্দ করে নেন। এই যে যারা উপদেষ্টা হয়েছে, একটা উপদেষ্টা সেনাবাহিনী পছন্দ মতো হয়েছে, এটা সবাই বুঝতেছে কাদের পছন্দে। এই উপদেষ্টাগুলো নির্ধারিত হয়েছে এই ছাত্রদের পছন্দ অনুযায়ী। এবং আমি আরো একটা কথা এখানে অ্যাড করি, এই যে ছাত্রদের পছন্দ অনুযায়ী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে, আপনি একটা জিনিস দেখেন, অনেক জায়গায় আমি শুনতে পাচ্ছি অনেক ঊর্ধ্বতন পর্যায়ে যে না আমাদের তাদের পছন্দ মতো তাদের মন মতো না নিলে তারা আবার বিশৃঙ্খলতা তৈরি করতে পারে, আবার তারা সংগ্রাম হামলা করতে পারে। তার মানে কি আমি তো শেখ হাসিনা রেজিম থেকে তার মানে বের হতে পারিনি। আমার এখনো যদি অন্তরে শঙ্কা থাকে, আমার এখনো যদি কাউকে ভয় করতে হয় যে আমি এই যোগ্য ওই ছাত্রদের অমককে বাদ দিয়া আমি যদি অমক যোগ্য প্রফেসর সলিমুল্লাহর কথা বলি, তাহলে মনে হয় আমি এই ছাত্রদের ঘৃণার পাত্র হয়ে যাব এবং ছাত্ররা আবার আন্দোলন করবে। এই ভয় যদি আমার অন্তরে থাকে, তাহলে কি আমি সত্যিকার অর্থে হোয়াট ডিফারেন্স am I making with Prime Minister Sheikh Hasina, ex-Prime Minister Sheikh Hasina and the students movement? এই ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তাদেরকে যদি আমি ভয় পেয়ে থাকি, তাদের সিদ্ধান্তকে ভয় পেয়ে থাকি, তারা কি অ্যাকশন নেবে সেটাকে ভয় পেয়ে থাকি, তাহলে তো আমি এখন সেই শেখ হাসিনা রেজিমেই আছি। সো আমাকে এটা বুঝতে হবে আমি এই ভয়কে জয় করেছি কিভাবে, মানে দেশে রাইট পারসনকে ক্ষমতা দেব, রাইট পারসনকে আমি দায়িত্ব দেব, দেশের ন্যায় বিচার এবং দেশে আপনার যোগ্য ব্যক্তিকে আমি দায়িত্ব দেব, এটার জন্য আমাদের আন্দোলন। এখন যদি আমরা সেই সত্য কথা বলতে ভয় পাই, ছাত্রদেরকে খুশি করার জন্য কথা বলি, তাহলে আমি ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারি নাই। তো একদম কথা বলি, পুলিশ নিয়ে আমার একটা বক্তব্য একটুখানি দিয়ে শেষ করবো। আমি একটা ভিডিও দেখলাম যে পুলিশ ফোর্সকে পেছন দিক থেকে অফিসাররা ঠেলে ঠেলে সামনে পাঠাচ্ছে। আমরা কি করেছি আন্দোলনের সময় গণহারে পুলিশের অধস্তন, বিশেষ করে যারা আপনার এসআই ও ইন্সপেক্টর এবং কনস্টেবল এই পর্যায়ে মানুষগুলিকে আমরা হত্যা করেছি। দুর্ভাগ্যজনক। আসলে এই সময় জঘন্য অপরাধী কারা ছিল? হারুন কি কনস্টেবল নাকি? এই সময় কারা অন্যায় করেছে? হারুনের মতো মানুষ অন্যায় করেছে। এই সময় কারা অন্যায় করেছে? বেনজিরের মতো মানুষ অন্যায় করেছে। কারা অন্যায় করেছে? যত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, মেহেদির মতো মানুষ অন্যায় করেছে। আপনি সেই মেহেদি, হারুন এদেরকে আপনি কিছু না করে, আপনার বিপ্লবের মতো মানুষকে কিছু না করে আপনার পিটাইছেন যাত্রাবাড়ি থানার আপনার কনস্টেবল। তারা হ্যাঁ তারা গুলি ওপেন করেছে, এটা অন্যায়, কিন্তু সবাই তো আর ফায়ার ওপেন করে নাই। একদম স্পষ্ট। জি, এই যে
কনস্টেবল এসআই এদেরকে যে হত্যা করা হয়েছে, মারা হয়েছে, এটা নির্মমতা, পিলখানার মতো ঘটনা হয়েছে। এটার সাথে আই ডোন্ট মেক এনি ডিফারেন্স বিটুইন পিলখানা and জি মেজর রেজাল্ট করুন। মেজর, আমার কাছে মানে স্পষ্ট আপনার স্টেটমেন্ট স্পষ্ট। আপনি আপনার নেট ইন্টারনেট প্রবলেম আছে, শুনতে পাচ্ছেন? এখানে আপনি ঊর্ধ্বতন, আমি নিজে ভিডিও দেখেছি, ভিডিওতে দেখা যাচ্ছে যে আন্দোলনে পুলিশ কনস্টেবল এসআই এরা যেতে চাচ্ছিল না, পেছন দিক থেকে